সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে, সাথে রয়েছে দোলা ডলরেস। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। সংসদে জনস্বার্থের বিষয়ে অল্প বিস্তর আলোচনা হলেও গুরুত্বপূর্ণ বিষয় উপেক্ষিত বলছেন বিশেষজ্ঞরা। ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে গণভোট নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছে বিএনপি, অভিযোগ এনসিপির। বিশ্ব গণমাধ্যম দিবসে সাংবাদিকদের হতাশা, গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী সরকার, দাবি তথ্যমন্ত্রীর। জনপ্রশাসনে মেধা, দক্ষতা, সততার ভিত্তিতে হবে মূল্যায়ন, ঢাকায় ডিসি সম্মেলনে জানালেন প্রধানমন্ত্রী। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন নিয়ে মানুষের প্রত্যাশা ছিল অনেক বেশি। বিশেষজ্ঞরা বলছেন, অধিবেশনে জনস্বার্থের বিষয়ে অল্প বিস্তর আলোচনা হলেও বেশিরভাগ গুরুত্বপূর্ণ বিষয় ছিল উপেক্ষিত। তারা বলছেন, বিরোধী দল সরকারের সাথে মিলেমিশে চলনীতিতে থাকায় নিশ্চিত হয়নি সরকারের জবাবদিহিতা। উপেক্ষিত থেকে গেছে হামে প্রায় ৩০০ শিশুর মৃত্যু, জ্বালানি তেল সংকট এবং অন্তর্বর্তী সরকারের করা চুক্তির বিষয়ে। আমার পাশেই জাতীয় সংসদ, যেখানে প্রতিধ্বনিত হওয়ার কথা সাধারণ মানুষের কণ্ঠস্বর। কিন্তু সংসদের প্রথম অধিবেশন বিশ্লেষণ করলে প্রশ্ন ওঠে, জাতীয় সংসদের আলোচনার কেন্দ্রবিন্দুতে সত্যি কি ছিল সাধারণ মানুষের সমস্যার কথা? জাতীয় সংসদের গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে গঠনমূলক আলোচনার পরিবর্তে প্রায় দেখা গেছে উত্তপ্ত বাকবিতণ্ডা, এমনকি ওয়াকআউটের মতো ঘটনাও। আপনারা সারা জীবন ইসলামের নামে রাজনীতি করে লাস্টে এসে বলছেন আমরা শরিয়া আইন চাই না। আপনারা 6 বলে 12 রান করেছেন, কিন্তু এর আগের 300 রান আমরা সবাই মিলে করেছি। যারা কখনো কখনো কনফর্মিস্ট, যারা কখনো কখনো রিফর্মিস্ট, তারা মূলত হচ্ছে অপরচুনিস্ট। মাননীয় স্পিকার, যদি আমি এই সংবিধান মানি, তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হয় মাননীয় স্পিকার। অথচ জাতীয় সংসদে আলোচনা হওয়ার কথা ছিল দ্রব্যমূল্য বৃদ্ধি, সাধারণ মানুষের সমস্যা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, মানবাধিকার সহ জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা। তারা আমাকে ফজা পাগলা বলে কথা বলে, উনি একদিন এটা বলেছেন তারা নাকি সভ্য, তারা নাকি ইসলাম। শহীদ পরিবারের লোক তো জামাত করতেই পারে না, আর জামাত করলে ডাবল অপরাধ করতেছে। 12 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত 25 কার্যদিবসে জাতীয় সংসদ কি কি নিয়ে উত্তপ্ত ছিল, চলুন দেখে নেওয়া যাক। এখন সংসদ থেকে ওয়াকআউট করছি। সংসদের মূল কাজ আইন প্রণয়নের পাশাপাশি জনগণের সমস্যার সমাধান হলেও প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদে বিরোধী দলের ওয়াকআউট, মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্ক, জুলাই চেতনা বাস্তবায়ন, গণভোট, সংবিধান সংশোধন নাকি সংস্কার, এমন সব বিষয় নিয়ে সরব ছিল সংসদ। চোখ রাখি সাম্প্রতিক সময়ে জনভোগান্তি তৈরি করেছে এমন খবরগুলোর দিকে। গত এক সপ্তাহের সংবাদপত্র বিশ্লেষণ করলে চোখে পড়ে হামে শিশু মৃত্যু, জ্বালানি তেলের জন্য মানুষের সীমাহীন ভোগান্তি, হাওড়ে বন্যার মতো জনদুর্ভোগের খবরগুলো। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের নাভিশ্বাস, জ্বালানি তেলের সংকট, গ্রাম পর্যায়ে ভয়াবহ লোডশেডিং, হামের প্রভাবে প্রায় 300 শিশুর মৃত্যু, জলাবদ্ধতা কিংবা ব্যাংকিং খাতের অনিশ্চয়তার মতো বিষয়গুলো সংসদে বিস্তৃত পরিসরে গুরুত্ব পায়নি। আমাদের সাথে আছেন গবেষক ও লেখক আলতাফ পারভেজ। তার কাছে জানতে চাইব, এই সংসদ জনগণের কথা কতটুকু বলতে পেরেছে? রাষ্ট্র সংস্কারের বিষয়গুলো যেগুলো ছিল জুলাই অভ্যুত্থানের বড় প্রত্যাশার জায়গা, সেগুলো এখন এই সংসদে ফয়সালা হলো না। গত 2.5 মাসে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশ যে বাণিজ্য চুক্তি করেছে এবং জাপানের সাথেও করেছে, এই চুক্তিগুলো সংসদে উত্থাপিত হওয়া প্রয়োজন ছিল। কারণ এই চুক্তিগুলো নিয়ে অনেক কথা হয়েছে, বলা হচ্ছে যে এই চুক্তিগুলোতে বাংলাদেশের সার্বভৌমত্ব, অর্থনৈতিক সার্বভৌমত্ব অনেকখানি লঙ্ঘিত হয়েছে। 10টি বোয়িং বিমান যুক্তরাষ্ট্র থেকে কেনার কাজে সরকার সিদ্ধান্ত নিয়েছে। এটা খুব বিস্ময়কর যে একটা নির্বাচিত সরকার, নির্বাচিত সংসদ থাকার পরেও সংসদে আলোচিত না হওয়ার আগেই একটা চুক্তি বাস্তবায়ন শুরু হয়ে গেছে। বিশ্লেষকরা বলছেন, জাতীয় সংসদের অবস্থান এমন হওয়া উচিত যেখানে জনগণের সমস্যা সমাধান, সরকারের উন্নয়ন পরিকল্পনা, সরকারের জবাবদিহির মতো বিষয়গুলোর স্পষ্ট অবস্থান থাকতে হবে। যে সংসদের প্রতিটি মুহূর্ত পরিচালিত হয় জনগণের ট্যাক্সের টাকায়, সেখানে যদি গণমানুষের কণ্ঠস্বর জোরালো না হয়, তাহলে প্রশ্ন থেকে যায়, এই আলোচনা কাদের জন্য? শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা।
ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে বিএনপি গণভোট নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন এনসিপির নেতারা। জুলাই জাতীয় সনদ অস্বীকারের মাধ্যমে সরকার ফ্যাসিবাদী শাসনের দিকে এগিয়ে যাচ্ছে অভিযোগ করে আন্দোলনের মাধ্যমে তা বাস্তবায়ন করতে বাধ্য করার হুঁশিয়ারি দেন তারা। এনসিপির জাতীয় কনভেনশনে এসব কথা বলেন তারা। জাতীয় নাগরিক পার্টির সংস্কার বাস্তবায়ন কমিটির উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হয় জ্বালানি, অর্থনীতি, মানবাধিকার ও গণভোট বিষয়ক জাতীয় কনভেনশন। কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দিনব্যাপী এই আয়োজনে রাজনৈতিক নেতৃবৃন্দ, অ্যাক্টিভিস্ট, নীতি নির্ধারক ও বিশেষজ্ঞ সহ দেশের অর্থনীতি খাতের বিশ্লেষকরা উপস্থিত ছিলেন। সংসদ ও রাজপথে আন্দোলনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের হুঁশিয়ারি দেন এনসিপি নেতারা। ক্ষমতার বাহানায় বিএনপি সরকার আর সংস্কার করতে চায় না। তারা ক্ষমতাকে নিরঙ্কুশভাবে উপভোগ করতে চায়, কিন্তু নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত প্রতিনিধিত্বের উপরে যে দায়িত্ব অর্পিত হয় সেটাকে ক্ষমতার দৃষ্টিতে দেখার যে মানসিকতা, সেখান থেকে তারা এখনো বের হয়ে আসতে পারেননি। এই যে রাজনীতির একটা পরিবর্তন এসছে, এই যে সংস্কার নিয়ে এনসিপি দাঁড়িয়েছে, আমি আমাদের সরকার দলে যারা আছে তাদেরকে অনুরোধ করব যে আপনারা এই সংস্কারের পথেই হাঁটেন। যেই পথে হাঁটছেন এই পথটা আসলে জনগণ পছন্দ করছেন না। বক্তারা বলেন, আওয়ামী লীগের শাসনামলে মেগা প্রজেক্টের নামে মেগা ডাকাতি হয়েছে। এরকম ডাকাতি তারা আর দেখতে চান না। বাংলাদেশে বিগত 16 বছরে আমরা দেখেছি মেগা প্রজেক্টের নামে মেগা ডাকাতি হয়েছে, এবং এগুলোর মধ্য দিয়ে দিন শেষে আমাদের যে প্রয়োজনীয় যে মেগা প্রজেক্টগুলো ছিল সেগুলোকেও দীর্ঘমেয়াদে বাংলাদেশের মানুষের উপরে, দেশের উপর একটা বোঝা হিসেবে অবতারণ করা হয়েছে। বর্তমানে সরকারি বিএনপি রয়েছে, আমরা তাদেরকে আহ্বান করব যে বাংলাদেশে যেন আগামীতে আর মেগা প্রকল্পের নামে মেগা ডাকাতি না হয়। আমাদের গভর্নমেন্টের অনেক মুড সুইং হয়, মানে গভর্নমেন্ট আসলে কে এটা বোঝা যাইতেছে না। মানে এটা আসলে হাসিনার সময় না একটা বোঝা যাইতো যে ডিসিশনটা দিন শেষে কে নেয়। মানে দিন শেষে দেখবেন ডিভোর্সের প্রবলেমও দিন শেষে ডিসিশন দেয় হাসিনা, দিন শেষে সবাই দৃষ্টি আকর্ষণ করতে হাসিনা। তো এখন আসলে এই জায়গায় মানে ডিসিশনটা আমার কাছে মনে হইতেছে দেয়ার আর সো মেনি গভর্নমেন্টস উইদিন দ্য গভর্নমেন্টস। ভোটার মানেই তো কর্মী না, যারা ভোট দিয়েছিল যে বিএনপি এসে এইগুলোর সংস্কার করবে, তারাও এখন বিট্রেড ফিল করছে। সেজন্য আমাদের এখন আবার রিঅর্গানাইজ হইতে হবে। সংস্কার আদায় করে নিতে জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানান বক্তারা। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় নিয়ে বিএনপি জনগণের সাথে অন্তহীন প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। আর ৭২-এর সংবিধানের দোহাই দিয়ে বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রবিবার এনসিপি আয়োজিত কনভেনশনের শেষ পর্বে এসব কথা বলেন তারা। জুলাই সনদের ওই বইটা যেখানে যেখানে আপনারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন বিএনপি বা আমরা দিয়েছি, 4টি প্রশ্নে যে গণভোট, তার সেখানে একটাতেও কোনো নোট অফ ডিসেন্ট নাই। তার অর্থ হলো 5 কোটি মানুষ, 70% লোক ভোট দিয়ে নোট অফ ডিসেন্টকে খারিজ করে দিয়ে সংস্কারের 48টি পরিবর্তনের পক্ষে জনগণ কিন্তু ভোট দিয়েছে। মানে আসলে ৭২-এর সংবিধানের এই যে ধারাবাহিকতার নামে এখানে আওয়ামী লীগের যে আদর্শ, আওয়ামী লীগের যে রাজনীতি, সেই রাজনীতিকে পুনঃপ্রতিষ্ঠা করার বা বারবার ফিরে আসার একটা দরজা সবসময় খোলা রাখা হচ্ছে। আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। বাংলাদেশে এমন সময় দিনটি পালিত হলো যখন বহু সাংবাদিক হত্যা সহ অন্যান্য মামলায় জর্জরিত। তাদের কয়েকজন এখনও কারাগারে। এটি নিয়ে চরম হতাশা প্রকাশ করেন মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন অবশ্য বলছেন, বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী এবং সাংবাদিকদের কারাগারে নেওয়ার বিপক্ষে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও রোববার পালিত হয় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। এবারের প্রতিপাদ্য শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন, মানবাধিকার উন্নয়ন, নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার। এ উপলক্ষে সকালে রাজধানীতে বর্ণাঢ্য র্যালির আয়োজন করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
পরে তথ্য ভবনে জবাবদিহির সংস্কৃতি প্রতিষ্ঠার প্রধান সহযাত্রী স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম শিরোনামে আলোচনা সভা হয়। এতে জ্যেষ্ঠ সাংবাদিকেরা বক্তব্য রাখেন। সাংবাদিকদের ওপর রাষ্ট্রীয় নিপীড়ন ও মামলা হামলার তীব্র সমালোচনা করেন মানব জমিনের সম্পাদক। আজকে যারা জেলখানায় আছেন, কেউ পলাতক আছেন, তাদের বিরুদ্ধে হাজারো অভিযোগ থাকতে পারে, কিন্তু এরা খুনের মামলা দিলেন কেন? আর খুনের মামলা চলতে থাকবে কেন? তারা বিনা বিচারে আটক থাকবেন কেন? আমরা বলবো না যে তারা মামলা প্রত্যাহার করে তাদেরকে মুক্তি দেন, তা না, জামিনটা অন্তত দেন, কিন্তু ঢালাও খুনের মামলা বিনা বিচারে আটক রাখা, এটা এই গণমাধ্যম দিবসে, মুক্ত গণমাধ্যম দিবসের যে চেতনা, এটা সম্পূর্ণ পরিপন্থী। অপসাংবাদিকতা রোধে সংবাদ কর্মীদের নিবন্ধনের আওতায় আনার প্রয়োজন বলে মত দেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান। সাংবাদিকদের নিবন্ধন ও তালিকাভুক্তি অবশ্যই করতে হবে। এ কাজ দ্রুত সম্পন্ন হলে আশা করি সংবাদপত্র ও সাংবাদিকরা মান উন্নয়ন, সংরক্ষণ ও অপসাংবাদিকতা দূর হবে। তথ্যমন্ত্রী জানান, তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চান। বিনা অপরাধে কোনো সাংবাদিক কারাগারে থাকুক, সরকার তা সমর্থন করে না। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে বিনা অপরাধে আমরা কোনো সাংবাদিক কারাগারে থাকুক, আমরা তা চাই না। জামিন পাওয়া তো মৌলিক অধিকার, জামিন পাওয়ার অধিকার থেকে তার বঞ্চিত হওয়ার কোনো কারণ নাই। আর আমাদের সরকার তো সেই পরিমাণ শক্তিশালী না, বা ওই মানসিকতা করে না যে বিচার ব্যবস্থাকে সে প্রভাবিত করবে। তা আমরা করতে চাই না এবং করবো না। আর এই মামলা আমরাও দেইনি, আমাদের সরকারের আমলে এগুলো হয় নাই। নীতিগতভাবে সমস্ত ধরনের সাংবাদিকদেরকে আইনের আওতায় যতটা সম্ভব তাকে পেশাগত সহযোগিতা দেওয়া হবে। 2025 সালের আগস্টে দেওয়া টিআইবির তথ্য অনুযায়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময় সারা দেশে 496 জন সাংবাদিক হয়রানির শিকার হয়েছেন। এর মধ্যে 266 জনকে অভ্যুত্থান সংক্রান্ত হত্যা বা সহিংসতার মামলায় আসামি করা হয়েছে। তাদের অনেকে এখনো কারাগারে আছেন। বাংলাদেশ প্রেস কাউন্সিলের স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। মেধা, দক্ষতা ও সততাই হবে জনপ্রশাসনে নিয়োগ ও মূল্যায়নের মূলনীতি। আজ 4 দিনের ডিসি সম্মেলন উদ্বোধন করে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্তমান সরকার জনগণের আকাঙ্ক্ষার গুরুত্ব দিয়ে জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়ন করবে বলে জানান প্রধানমন্ত্রী। রবিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সারা দেশের জেলা প্রশাসকদের নিয়ে 4 দিনের ডিসি সম্মেলন শুরু হয়। এতে বিভাগীয় কমিশনাররাও অংশ নেন। প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উপস্থিত ছিলেন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবরাও। সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে তিনি জেলা প্রশাসকদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। জনপ্রশাসন যদি সঠিকভাবে কাজ করে তাহলে অবশ্যই জনগণের রায় যে প্রতিফলিত হয় সেটি আপনারা প্রমাণ করেছেন 12 তারিখের নির্বাচনে। আমরা চাই সততা, মেধা এবং দক্ষতাই হবে জনপ্রশাসনের নিয়োগ, বদলি কিংবা প্রমোশনের মূল নীতি। সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে একটি দক্ষ জনপ্রশাসন গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন তারেক রহমান। শুধুমাত্র পদোন্নতি কিংবা নিজেদের পছন্দের জায়গায় পোস্টিং এর জন্য পেশাদারিত্বের সঙ্গে আপোষ করলে সংশ্লিষ্ট কর্মকর্তারা সাময়িকভাবে হয়তো লাভবান হতে পারেন, তবে সেটি সার্বিকভাবে জনপ্রশাসনের দক্ষতা এবং নিরপেক্ষতার উপরে একটা নেতিবাচক প্রভাব ফেলে। সুতরাং জনপ্রশাসনের কর্মকর্তাদের সব পদেই কাজ করার মানসিকতা থাকা জরুরি। সরকারের প্রধান নির্বাহী বলেন, ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে নির্বাচনী ইশতেহার ও জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা হবে। নির্বাচনী ইশতেহার এবং জনগণের সামনে স্বাক্ষরিত যে জুলাই সনদ, আমরা সেই সকল কিছুর অর্থাৎ আমাদের ম্যানিফেস্টো এবং জুলাই সনদ, এটার প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে আমরা বাস্তবায়ন করতে চাই। আমরা এই ব্যাপারে বদ্ধপরিকর। বিদ্যুতের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে জেলা প্রশাসকদের কার্যকর ভূমিকার উপর জোর দেন প্রধানমন্ত্রী। সন্ধ্যা 7টার পরে আমরা চাইছি যে বিভিন্ন মার্কেট প্লেসগুলোতে যাতে বিদ্যুৎ ব্যবহার না হয়। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। খেয়াল রাখতে হবে। 13 বছর আগে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে 32 জনকে হত্যার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। জানান, শাপলা চত্বরে হত্যাকাণ্ডের ঘটনার তদন্ত প্রায় শেষের দিকে।
মামলাটা ইনভেস্টিগেশন চলছে। আমাদের প্রায় ধরেন 90% ইনভেস্টিগেশন প্রায় শেষ হয়ে গেছে। চট্টগ্রামে একটা ইনভেস্টিগেশনের কাজ বাকি রয়েছে, সেই ইনভেস্টিগেশনটা শেষ হইলে রিপোর্টটা সাবমিট করা সম্ভব হবে। আর ইতিমধ্যে ইনভেস্টিগেশন রিপোর্ট মানে ইনভেস্টিগেশন অফিসারের যে তথ্য সেই অনুযায়ী প্রায় 32 জনের একটা নিহতের তালিকার সন্ধান পাওয়া গেছে। তো বিস্তারিত আমরা রিপোর্টে প্রকাশ করতে পারবো, এর বাইরে এখন আপাতত আর কিছু বলার সুযোগ নাই। আমি 7-6 তারিখের মধ্যে 7 ডেট আছে, ওই তারিখের মধ্যে আশা করি ইনশাল্লাহ আমরা রিপোর্ট সাবমিট করা সম্ভব হবে। ঈদুল আজহায় কোরবানির পশুর ঘাটতি হবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। দুপুরে সচিবালয়ে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, এবছর চাহিদার তুলনায় 22 লাখেরও বেশি পশু উদ্বৃত্ত থাকবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, কোরবানিযোগ্য গবাদি পশু রয়েছে 1,23,33,840টি। বিপরীতে কোরবানির চাহিদা ধরা হয়েছে 1,01,06,334টি। সে হিসেবে 22,27,506টি পশু উদ্বৃত্ত থাকবে। সারা দেশে 3,500 হাটের পাশাপাশি রাজধানীতে 27টি পশুর হাট ইজারার জন্য প্রস্তুত করা হয়েছে বলেও জানান মন্ত্রী। এই মুহূর্তে আমাদের খামারিদের কাছে গরু, ভেড়া এবং ছাগল সব মিলিয়ে আমাদের কোরবানির যে পরিমাণ সেটা 1 কোটির উপরে আছে। আমরা আশা করি পশুর চাহিদা যা আছে ওই পরিমাণ আমাদের খামারিদের আমাদের দেশেই এই মুহূর্তে উৎপাদন আছে। সুতরাং কোরবানির পশুর প্রশ্নে এখানে শর্টেজ পড়ার কোনো সম্ভাবনা নাই। ঈদুল আজহার এখনও 3 সপ্তাহেরও বেশি বাকি। এর মধ্যে রাজধানীতে কোরবানির পশু কিনছেন কেউ কেউ, তবে দাম বেশি, প্রতি কেজি 520 টাকা। ঈদুল আজহায় পছন্দের গরু কুরবানির মাধ্যমে ত্যাগের বহিঃপ্রকাশ করেন ধর্মপ্রাণ মুসলমানরা। অনেকে 1-2 মাস আগেই পশু কিনে খামারে রেখে দেন ঈদের সময় বাড়তি ঝামেলা এড়াতে। এবারও রাজধানীর বিভিন্ন খামার ঘুরে পছন্দের গরু কেনার চেষ্টা করছেন অনেকে। এবার প্রতি কেজি গরুর জন্য গুনতে হচ্ছে 520 টাকা। সেই হিসাবে প্রতি মন পড়ে 20,800 টাকা। তবে ওজন ছাড়াও মিলছে পশু। মিডিয়াম সাইজের গরুগুলো চাইতেছি, এগুলো আমাদের দামের সঙ্গে আমাদের ইয়ার সঙ্গে মিলতেছে না, একটু বেশি মনে হচ্ছে। তো ওদের সবার একটা কথা, খাবারের দাম বেশি। তো খাবারের দাম বেশি, সবসময় কি খাবারের দাম বেশি থাকে, এটা আমি বুঝতেছি না। খামারিরা বলছেন পশুখাদ্য ও পরিবহন খরচ আগের চেয়ে বেড়েছে, এর প্রভাব পড়েছে কুরবানির পশুতে। গত বছরের থেকে এবার খাবারের কস্টিংটা অনেক বেশি, কারণ খাবারের দাম বেশি এবছর মার্কেটে। তো প্রতি বছর যেরকম থাকে কুরবানির আগে দামটা বেড়ে যায়, কিন্তু এই বছর অনেক শুরু থেকে দাম বাড়তি, যার কারণে সেটা তো গরুর উপরে পড়ে, সেটা আপনারাও জানেন। ঢাকার বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করি, সেখান থেকে কিন্তু আমাদের গাড়ি প্রতি ট্রান্সপোর্ট খরচ প্রায় 50 to 60% বেশি, যার কারণে সেটা কিন্তু আলটিমেটলি গরুর উপরেই পড়তেছে। এই কারণে আমাদের গরুর কস্টিংটাও বেশি করতেছে। বরাবরের মতো এবারও কুরবানির জন্য ছোট গরুর চাহিদা বেশি বলে জানান খামারিরা। বড় গরু নেয় কেউ, সেই ক্ষেত্রে একটু দাম ওই তুলনায় ছোট গরুর তুলনায় বড় গরুর দামটা কম আর কি। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত 49 জন সংসদ সদস্য শপথ নিয়েছেন। রোববার রাত 9টার দিকে সংসদ ভবনের শপথ কক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন। এছাড়া বিএনপি ও জামায়াতের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। এদিকে মনোনয়নপত্র বৈধ হলেও আজ শপথ নিতে পারেননি জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোটের মনোনীত প্রার্থী এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম। গণমাধ্যম শিল্পকে কেবল মুনাফা অর্জনের মাধ্যম হিসেবে দেখলে হবে না, এটি রাষ্ট্র ও সমাজ পুনর্গঠনের অত্যন্ত দায়িত্বশীল শিল্প বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। রাজধানীর সিরডাপ মিলনায়তনে রবিবার বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াব এবং সম্পাদক পরিষদের যৌথ আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকার গণমাধ্যমকে রাষ্ট্র ব্যবস্থার একটি অপরিহার্য অংশ হিসেবে বিবেচনা করে, তাই এই শিল্পের বিকাশে নিয়ন্ত্রণের বদলে সহযোগিতামূলক সংস্কৃতি নিশ্চিত করতে বদ্ধপরিকর।
সারা দেশে গত 24 ঘন্টায় হাম আক্রান্ত ও উপসর্গ নিয়ে 10 জনের মৃত্যু হয়েছে। একই সময় হাসপাতালে ভর্তি হয়েছে 1261 জন। রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে তথ্য জানানো হয়। প্রতিবেদনে আরও জানানো হয়েছে, গত 15 মার্চের পর থেকে হামে 50 জনের মৃত্যু হয়েছে। এছাড়া সন্দেহভাজন হামে মৃত্যুর সংখ্যা 244 জন। আর 15 মার্চের পর থেকে নিশ্চিত হাম আক্রান্ত হয়েছে 5313 জন। একই সময়ে সন্দেহভাজন হাম আক্রান্তের সংখ্যা 40,491 জন। নারায়ণগঞ্জে বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে খাদ্যদ্রব্যের প্রতিষ্ঠানে উৎপাদন ব্যাহত হচ্ছে, ফলে বাড়ছে পণ্যের দাম। সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। দেশের অন্যতম খাদ্যপণ্যের পাইকারি বাজার নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ। গম থেকে আটা, ময়দা, সুজি, ডাল সহ বিভিন্ন পণ্য এই বাজার থেকেই উৎপাদন ও সরবরাহ হয়। জ্বালানি সংকটের পাশাপাশি গত কয়েক সপ্তাহে বেড়েছে লোডশেডিং। এতে অনেক মিলে বন্ধ থাকছে উৎপাদন। বিদ্যুতের অভাবে ডিজেল চালিত জেনারেটরের ওপর নির্ভর করতে হচ্ছে কারখানা মালিকদের। কারেন্ট গেলে আর আসতে যায় না, 1 ঘন্টা পরে 2 ঘন্টা পরে 2 ঘন্টা বা 3 ঘন্টা লাগে বসে থাকি। মার খেতেছি, প্রোডাকশন হইতেছে না, মালিক আমাদের সাথে উল্টাপাল্টা কথা কইতেছে। ট্রাক ড্রাইভারদের অভিযোগ, পাম্পে সব সময় জ্বালানি তেল পাওয়া যায় না, আবার দামও বাড়তি। যদি আমরা জিজ্ঞেস করি আমাকে গাড়ি তেল দেন না, ড্রামে দিতেছেন, এটা নেতাকে দিতে হয়, মুখ নেতারা দিতে নাহলে পাম্প বন্ধ হইব। টাকা যদি 14,000 টাকা ভাড়া নিছি, এখন যদি 16-17,000 টাকা ভাড়া চাই, তারা মানতে চাইতেছে না, কারণ লিটার প্রতি আপনার 15 টাকা 16 টাকা বাড়ছে। ব্যবসায়ীরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে উৎপাদন সচল রাখা কঠিন হয়ে পড়েছে। আবার ট্রাক ভাড়াও বেড়ে গেছে 20 থেকে 30%। এসবের প্রভাব শেষ পর্যন্ত খাদ্যপণ্যের খুচরা বাজারে পড়ছে। ফ্যাক্টরির উৎপাদন ক্ষমতা 100 টন, তা হয়তো 20% কম উৎপাদন হচ্ছে, ফলে আমার কিন্তু উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। মানে একটা বস্তা যদি 100 টাকা বাড়ে, এটা তো আপনার কেজিতে আড়াই টাকা 5 টাকা বেড়ে যেতেছে। সব পাম্পে আগের মতো অ্যাভেলেবেল আপনার দিয়ে দুক, তেল সাপ্লাই দিয়ে দুক, আর আপনার লোডশেডিংটাও যাতে কমে, এটারই আমাদের কামনা। ট্রাক ড্রাইভারদের একটি বক্তব্য, ব্লেকে তারা তেল কিনতেছে 10-20 টাকা বেশি দিয়ে। এইটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে করে কোনো সরবরাহ বিঘ্নিত না হয়। আমাদের কিন্তু এতে করে জিনিসপত্রের দাম বেড়ে যাবে, একবার জিনিসপত্রের দাম বেড়ে গেলে আর কমানো কিন্তু আমাদের জন্য মুশকিল হয়ে যাবে। জ্বালানি ও লোডশেডিং এর সমস্যা সমাধান করে উৎপাদন ও সরবরাহ স্বাভাবিক রাখার দাবি স্থানীয় ব্যবসায়ীদের। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তাকক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের কাছে 14 দফার একটি শান্তি প্রস্তাব পাঠিয়েছে ইরান। এটি দ্রুত পর্যালোচনার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ইরানকে 9 দফার একটি শান্তি প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র। তেহরান এর জবাবে 14 দফার প্রস্তাব দিল। যুদ্ধ, মুদ্রাস্ফীতি, মন্দা ও অর্থনৈতিক সংকটের চাপে পিষ্ট তেহরান। সেখানে প্রতিবেলার খাবার আর নিত্যপণ্য কিনতেই হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। এমন পরিস্থিতিতে জনগণের জন্য নিত্য প্রয়োজনীয় পণ্য বাকিতে কেনার সুযোগ দিচ্ছে ইরান সরকার। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরুর আগে থেকেই ইরানের তীব্র অর্থনৈতিক সংকট ও রেকর্ড মূল্যস্ফীতির কারণে হিমশিম খাচ্ছিলেন সাধারণ নাগরিকরা। গত মার্চে দেশটিতে মূল্যস্ফীতি বেড়ে 70% বেশি দাঁড়িয়েছিল। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে গত ডিসেম্বরে দেশ জুড়ে বিক্ষোভ করেন অনেক মানুষ। এ অবস্থায় দেশটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা ভঙ্গুর অর্থনীতিকে আরও বিপর্যস্ত করে তুলেছে। এই পরিস্থিতিতে নাগরিকদের জন্য নতুন সহায়তা পরিকল্পনা চালু করেছে ইরান সরকার। ইরানি গণমাধ্যম জানিয়েছে, এর আওতায় ইরানের নাগরিকরা বাকিতে প্রয়োজনীয় পণ্য কিনতে পারবেন, আর ঋণ পরিশোধে সরকার সহযোগিতা করবে। সরকারি সহায়তাপ্রাপ্ত পরিবারগুলো প্রতি 2 মাসে একবার নির্ধারিত দোকান থেকে প্রয়োজনীয় পণ্য বাকিতে সংগ্রহ করতে পারবে। তবে কেনাকাটার মোট পরিমাণ তাদের প্রাপ্ত সরকারি সহায়তার অঙ্কের বেশি হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এই উদ্যোগে অর্থায়ন করবে বেসরকারি খাতের বিভিন্ন কোম্পানি।
এরই মধ্যে দেশটির পাড়া মহল্লার ছোট দোকানগুলোতে বাকিতে কেনাকাটার পুরনো ঐতিহ্য ফিরে এসেছে। সাধারণ মানুষ প্রয়োজনীয় পণ্য বাকিতে কিনছেন এবং মাস শেষে বেতন পেলে তা পরিশোধ করছেন। পাশাপাশি কিছু অনলাইন প্ল্যাটফর্মও এই সুবিধা দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন এই ব্যবস্থাটি আপাতদৃষ্টিতে জনগণের জন্য কিছুটা স্বস্তিদায়ক মনে হলেও এটি মূলত ইরানের অর্থনীতির চরম বিপর্যস্ত পরিস্থিতি এবং জনগণের ক্রয় ক্ষমতা শূন্যের কোঠায় নেমে আসারই প্রতিফলন। 2012 সালে ইরানে মাথাপিছু আয় ছিল প্রায় $8,000। সেখানে 2024 সালে দেশটিতে মাথাপিছু আয় কমে দাঁড়িয়েছে মাত্র $5,000। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ। এবারে জানিয়ে দেব খেলার খবর। 2 ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে পাকিস্তান দল। সকালের প্রথম ভাগে ঢাকায় পা রেখেছে দলটি। PSL এর ফাইনাল থাকায় বাকি সদস্যরা আসবেন পরের দফায়। এই সফরে পাকিস্তান দল 2টি টেস্ট খেলবে। প্রথম টেস্ট 8 মে শুরু হবে ঢাকায়, 16 মে দ্বিতীয় টেস্ট সিলেটে শুরু হবে। এরই সাথে শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। সংসদে জনস্বার্থের বিষয়ে অল্প বিস্তর আলোচনা হলেও গুরুত্বপূর্ণ বিষয় উপেক্ষিত বলছেন বিশেষজ্ঞরা। ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে গণভোট নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছে বিএনপি, অভিযোগ এনসিপির। বিশ্ব গণমাধ্যম দিবসে সাংবাদিকদের হতাশা, গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী সরকার, দাবি তথ্যমন্ত্রীর। জনপ্রশাসনে মেধা, দক্ষতা, সততার ভিত্তিতে হবে মূল্যায়ন, ঢাকায় ডিসি সম্মেলনে জানালেন প্রধানমন্ত্রী। এই ছিল এখনকার মতো। এর সাথে বিদায় নিচ্ছি আমি দোলা ডলরেস। আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।